দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশি মাটিতে বাংলাদেশিরা, এই বাংলাদেশের মানুষগুলো মানে আপনারা যারা যাচ্ছেন, তারা যাচ্ছেন মূলত কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তা আপনাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। প্রবাসী বাংলাদেশিদের আমরা কথায় কথায় ডাকি রেমিটেন্স যোদ্ধা বলে, মানিও তাদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি টিকে আছে। কিন্তু সে রেমিটেন্স যোদ্ধাদের সম্মান দিতে পেরেছি কতটা? আদৌ সম্মান দেওয়ার ইচ্ছা বা মানসিকতা কি আছে আমাদের? প্রশ্ন সহজ, তবে উত্তর জানা নেই কারো। প্রবাসীদের খুব গর্ব করে ডাকা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু তাদের সঙ্গে আমাদের আচরণটা কেমন হয়? এই যে বিমানবন্দরে তাদের সঙ্গে যেমন আচরণ করা হয়, সেগুলোকে কোনোভাবেই কি মানবিক বলা যাবে? এমন প্রশ্ন আজকের যে তা কিন্তু নয়, দীর্ঘদিনের। প্রবাস থেকে যারা বাংলাদেশে যাচ্ছে, এয়ারপোর্টে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। আমি মনে করি আমরা প্রবাসীরা বৈষম্য শিকার। রাগে ক্ষোভে বিমানবন্দরের প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ এভাবেই প্রতিবাদ জানান। অনেকেই মুখ বুজে সহ্য করে চোখে জল নিয়েই বেরিয়ে যান নিজ গন্তব্যে। আমার ব্যবহার ব্যতীত 3টা মোবাইল যখন আমি নিলাম, এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমার এই 3টা মোবাইল আমার কাছ থেকে 3-15,000 টাকা নিয়ে নিচ্ছে। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আমরা গিফট করার জন্য যদি আমরা অতিরিক্ত 1-2টা মোবাইল যদি আমরা সাথে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা সপকৃত মূল্যায়নটা পাচ্ছি? বিমানবন্দরে এই মানুষগুলোর সাথে প্রধানত খারাপ আচরণ করে কাস্টমস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আর মালয়েশিয়া থেকে আসা যাত্রীদের সঙ্গেই ব্যবহারটা বেশি খারাপ। দেখা যায় এমন অনেক প্রবাসী আছেন যারা 3 থেকে 5 বছর বা 7 বছর প্রবাস জীবন কাটিয়ে একেবারে ফিরছেন দেশে, আর তখনই চোখ পড়ে কাস্টমস বিভাগের। একে একে তাদের লাগেজ খুলে তছনছ করা হয়। পরিবারের জন্য আনা উপহার সামগ্রী পর্যন্ত কেড়ে নেওয়া হয় বা বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এমন অভিযোগ অসংখ্য প্রবাসীর। বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা যখন বিমানবন্দরে যেন তারা হয়রানির শিকার না হয়, তাদের যান মালের এবং তাদের জিনিসপত্রের যেন নিরাপত্তা থাকে। আমরা ইউনো সরকারের কাছে আবেদন জানাই যে মোবাইলের আর ব্যাগেজ সমস্ত কিছু মিলে যেটা কানুন করা হয়েছে, আশা করব ইনশাল্লাহ অতি শীঘ্রই এই কানুনটা স্টপ করে। আবার কাটাছেঁড়া লাগেজ পাওয়ার ঘটনা তো অহরহই ঘটে। অভিযোগের পর অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায় না। আর বাংলাদেশের পতাকাবাহী বিমানের অবস্থা তো তথই বচক। না পারতে এই উড়োজাহাজে চড়তে চান না কেউ। এসব নিয়ে কত কথাই না বলা যায়, কোনো সমাধান হয় না। প্রবাসীরা কি মূলত তবে প্রবাসীই থেকে যাবেন? সত্যিকার অর্থে রেমিটেন্স যোদ্ধা হতে পারবেন না? পাবেন না ন্যূনতম সম্মান? এমন প্রশ্ন রয়েই যাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। যে প্রতিবেদনটি দেখালাম, আজকে আমাদের বিষয় ঠিক করেছি, নাম দিয়েছি রেমিটেন্স যোদ্ধা, মান দেব কবে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সৌদি আরবের কেন্দ্রীয় পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শেখ মোস্তাক আহমেদ, আছেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আছেন আবুধাবি প্রবাসী ব্যবসায়ী, মানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। হাবিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথাগুলো আমরা জানালাম এটি আসলে সবার মোটামুটি জানা, সবাই জানি, এবং বলা হয় যে আমরা একটু চেষ্টা করি, আমরা এখন প্রবাসীদেরকে খুব রেমিটেন্স যোদ্ধা হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করি, কিন্তু কাজের কাজ কতটুকু ফিরল? আগে যেমন ছিল, গত 10 মাস 11 মাসে যে নতুন সরকার আসলো, একই তো দেখি আমরা। কেন এরকমটা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দয়া করে আজকে সুন্দর একটি পরিবেশে আমরা বসতে পেরেছি। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজ ও ডিবিসি নিউজের জনাব জুয়েল মজুমদার ভাইকে। সেই সাথে সকল দর্শক শ্রোতা মণ্ডলীগণ সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটি বলছিলেন, আমাদেরকে যদিও রেমিটেন্স যোদ্ধা হিসেবে
অভিহিত করা হয়, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে আমরা সেই মানটুকু আমরা যখন আমাদের দেশে আমরা ফেরত যাই, এই এয়ারপোর্ট থেকে আমরা বিভিন্ন লাঞ্ছিত এবং হয়রানির শিকার হয়ে থাকি। এটা অত্যন্ত বাস্তবে, এবং প্রতিটা প্রবাসী কোনো না কোনো ভাবে এই হয়রানির শিকার হয়ে থাকে। সর্বশেষ যে আমরা কানুনটি বাংলাদেশ সরকার থেকে আমরা শুনেছি যে মোবাইল সংক্রান্ত দুটি ব্যবহৃত মোবাইল, একটি নতুন মোবাইল নেওয়া যাবে। আসলে একটি প্রবাসী 2 বছর 3 বছর পরে যখন দেশে যান, অনেকে বিয়ে শাদীর উদ্দেশ্যে যান, অনেক পরিবারে মা বাবা ছোট ভাই বোন থাকে, তাদের অনেক আবদার থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব ছোট ভাই বোনেরা পড়াশোনা করেন, তেনাদের একটা আবদার থাকে একটি ল্যাপটপ পাওয়ার জন্য, কিন্তু দেখা গেছে এইসব কঠোর কানুনের কারণে আমরা এই আবদার গুলো মিটাতে পারি না পরিবারের পক্ষ থেকে। তো আমরা চাইবো অবশ্যই আমাদের এই আইনটিকে আরো মডিফাই করে, যে আইনটি করা হয়েছে এটিকে স্টপ করে বা শীতলযোগ্য করে এটিকে পুনর্বিবেচনা করা হোক। সেই সাথে আমাদের সাথে এই লাগেজ ব্যাপার, লাগেজ সংক্রান্ত আমরা একটা হয়রানির শিকার হয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যারা সাধারণ প্রবাসী আছি, হ্যাঁ এটা আমরা মানি, অনেক ক্ষেত্রে লাগেজ পার্টি থাকে, যিনারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে, ওনাদেরকে বেছে বেছে এই হয়রানিগুলো করা হলে আমরা অন্তত বেঁচে যাই। আমি নিজেও বেশ কয়েকবার এই লাগেজ সংক্রান্ত হয়রানির শিকার হয়েছি। অযথায় আমাদের এই লাগেজ গুলো এই কাস্টমস কর্তৃপক্ষ কেটে ছিঁড়ে এটার মধ্যে কি আছে না আছে এগুলো খতিয়ে দেখার চেষ্টা করে। আমরা সাধারণত আমাদের পরিবার পরিজনদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী, বাচ্চাদের জন্য চকলেট, বড়দের জন্য কিছু পারফিউম, মুরব্বীদের জন্য কিছু কাপড় চোপড়, এই সংক্রান্ত কিছু আমরা গিফট নিয়ে যেতে চেষ্টা করি। কিন্তু দেখা গেল যে কাস্টমস কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে আমাদের এই লাগেজ গুলোকে কেটে ছিঁড়ে নানান তদন্ত করে, এবং অযথা একটা সময় অপচয় করার একটা পায়তারা। এগুলোতে আমরা খুবই বিব্রত বোধ করি। এগুলো থেকে আমরা যারা সাধারণ যাত্রী আছি, আমাদেরকে অন্তত এটা থেকে যেন মুক্তি দেওয়া হয়, এই হয়রানিগুলো থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। জি, আমি আপনার কথা বুঝেছি, আপনার কাছে আবারও আসবো। আমি মুস্তাক আহমেদ আপনার কাছে আসি। মানে টার্গেটটা আপনারা বেশি, মানে প্রবাসে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী যারা, আপনাদের টার্গেটটা বেশি। মানে আপনারা যারা উচ্চ পদে আছেন, যেমন ইউসুফ শরীফ ভাই, উনি সিআইপি, উনি ভিআইপি হয়তো সুযোগ পান, কিন্তু সাধারণ প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী, তাদের তো সেই সুযোগটা নাই। এই টার্গেটটা কেন করা হয়? জি, শেখ মুস্তাক আহমেদ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ডিবিসি নিউজের সকল কলাকৌশলী সহযোদ্ধাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আমাদের শুধু কথাই বলা হয় যে আমরা রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন ধরে এই কথাটাই শুনে আসছি, কিন্তু কাজে কর্মে যে বিষয়গুলো আমরা খুবই কম উপলব্ধি করি। বিশেষ করে আমরা এয়ারপোর্টে দেখতে পাই, অনেক সময় অনেক নিউজে আসে, যেগুলা দেখার পরে আমাদের খুবই দুঃখ লাগে। বিষয় দেখা যাচ্ছে যে লাকিজ কেটে তাদের এই স্বর্ণ অলংকার অথবা প্রয়োজনীয় জিনিসগুলা এই কাস্টম অফিসারের মাধ্যমে একটা কুচক্র মহল এদের এই কাজগুলা করে। তো তখন আমাদের প্রবাসীরা খুবই দুঃখ লাগে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, রেমিটেন্স যোদ্ধা, আমরা বিশেষ করে আমাদের যে চাহিদার তুলনায় আমরা কেউ 5 বছর পরে যাচ্ছে দেশে, কেউ 2 বছর 3 বছর পর যাচ্ছে। যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে, ওনারা ইচ্ছা করলে অনেক সময় যেতে পারেন না, এদের একটা ছুটির প্রয়োজন হয়। তো 2 বছর 5 বছর পরে যখন একজন রেমিটেন্স যোদ্ধা দেশে যাবে, তখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিশেষ করে ফ্যামিলির লোকজনই থাকে অনেকজন। তো আমাদের যে একটা অনেকেই মানে 40 থেকে 45 কিলো
বা 50 কিলো এর উপরে বাংলাদেশে এই এই আমাদের এই জিনিসপত্রগুলা নিয়ে আসা যায় না। তো আমরা যখন রেমিটেন্স যুদ্ধ, আমরা চাচ্ছি যে দীর্ঘদিন পরে প্রবাসে থাকার পরে আমাদের একটা চাহিদা থাকে, অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হয়। তো আমি চাচ্ছি যে আমরা প্রবাসীরা এত কষ্ট করে দেশে রিমিটেন্স পাঠাই, দেশকে সচল রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করি, তারপরে আমাদের যে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই না। আমরা চাই যে আমাদের আমরা যারা আছি প্রবাসীরা, বিশেষ করে আমাদের সাথে এই যে ওজনের দিকটা যাতে বাড়িয়ে 80 থেকে 100 কিলো করা হোক, যাতে আমরা আমাদের পছন্দের জিনিসগুলা বা আমাদের আত্মীয় বন্ধু বান্ধব এবং মা বাবা ছেলে মেয়েদের জন্য যাতে আমাদের কিছু ইচ্ছা মতো যে জিনিসগুলা নিয়ে আসতে পারি। আমরা তো আসলে এত কিছু চাই না। আর বিশেষ করে এই যে এই কাস্টম অফিসার বলেন বা আমাদের যে একটা যারা যখন আমরা বিমানে উঠি, আমাদের যে বিমান কর্মকর্তারা আছেন, ওনারা আমাদের সাথে একটা ভালো ব্যবহার করবেন। আমরা যখন বাংলাদেশ বিমানবন্দরে আসবো, কাস্টম অফিসার থেকে শুরু করে যারা আছেন কর্মকর্তা, ওনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আমাদের যে যাতে করে দ্রুত আমাদের লাগেজ গুলা পেয়ে যাই বা আমরা যাতে একটা ভালো সুন্দর ব্যবহার পাই, আমাদের যারা কর্মকর্তারা আছেন, আমরা এটাই চাচ্ছি প্রবাসে যারা আছি। আর বিশেষ করে আমরা প্রবাসীরা যারা সবসময় এই দেশে আসলেও বলে আমরা প্রবাসী, আবার বিদেশে যখন থাকি আমাদের তো মন দেশে পড়ে থাকে। বিশেষ করে আরো যারা অনেক সময় অনেক টক শোতেও দেখি যে আমাদের প্রবাসীদের নিয়ে নাটকের বেলায়, সিনেমার বেলায় যে আমাদেরকে কটূক্ষ করা হয়। তো এইসব গুলা থেকে আমরা যাতে বাহির হয়ে আসতে পারি, বাংলাদেশ সরকার এবং যারা এই টক শো দেখছেন, আমাদের দেশের মানুষ সবাইকে অনুরোধ করবো যে আমরা প্রবাসী যারা আছি, আমরা সর্বক্ষণ কাজ করি যাতে দেশের মানুষ ভালো থাকে, আমরা দেশের ফ্যামিলি যারা আছে তারা যাতে ভালো থাকে, এই জন্যই আমাদের প্রচেষ্টা থাকে আমরা যাতে ভালো করি। এবং আবারও বলবো যে আমরা যাতে বিমানবন্দরে আসার পরে আমরা যারা আছি প্রবাসীরা যাতে আমরা একটা ভালো ব্যবহার পাই, আমাদের যাতে কোনো হয়রানি করা না হয়। ওই যে শেখ মুস্তাক আহমেদ যে কথাটা বারবার বলছেন, ভালো ব্যবহার পাই, মোহাম্মদ ইউসুফ শরীফ, সমস্যাটা কোথায়? আমরা বোধহয় সবাই জানি, এবং কাস্টমসে যারা কাজ করে, এয়ারপোর্টে যারা কাজ করে, সবাই বোধহয় জানি যে এই প্রবাসী মানুষগুলো হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তাদের জন্য তাদের পাঠানো এই টাকাতেই কিন্তু বাংলাদেশের ইকোনমিটা এখনো মানে স্থবির হয়ে যায়নি, চলমান আছে, ভালো অবস্থায় আছে। ভালো ব্যবহার আমাদের এত মানে ভালো ব্যবহার করতে তো পয়সা লাগে না ভাই, কেন? সমস্যাটা কোথায়? ধন্যবাদ মজুমদার জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি একটা চমৎকার টপিক আমি বলবো, এটা খুব ভালো টপিক যে নাম দিয়েছি রেমিটেন্স ফাইটার আর যোদ্ধা কে মান দেব কবে। অ্যাবসলিউটলি যে কথাগুলি আমরা অনেক সময় অনেকভাবেই কথা বলি, আলোচনা করি, আসলে দেখুন ঘুরে ফিরে একই কথা। এই ভাইয়ের আপনার যদি লাস্ট কোশ্চেনটা থেকে আমরা শুরু করি, যে ভালো ব্যবহার, এই প্রফেশনালিজমটা আমরা কবে ক্রিয়েট করতে পারবো? মানে আমাদের কেন এই অবস্থাটা? আপনি ভালো ব্যবহার কার থেকে পাবেন, কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন? আপনি যদি সিম্পল আমাদের আশেপাশের কান্ট্রিগুলিকে কম্পেয়ার করেন, যে আমরা যারা বিভিন্ন জায়গায়, আমাদের এই ভাইগুলি নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আমরা যখন ট্রাভেল করি আমরা দেখি কি, আপনি দুবাইতে আসুন, একটা দেশ আমাদের মতো এরকম একটা সময় স্বাধীন হয়েছেন ওনারা, একেবারে প্রম্পটলি মানে র্যাপিডলি এত চেঞ্জ হয়েছে, আপনি ইমিগ্রেশনে আসলে বুঝতেও পারবেন না আপনাকে হাউ দে অনার ইউ। ওদের রিসেপশন দেখে ইউল বি সারপ্রাইজড যে ওরা কিভাবে আপনাকে গ্রিট করছে, মিট করছে, কিভাবে আপনাকে সার্ভিস দিচ্ছে। এখন ধরুন আমাদের কেন প্রবলেমটা, আমাদের কি নন কোয়ালিফাইড? আমাদের যে ভাইগুলি এয়ারপোর্টে কাজ করেন, সেটা ইমিগ্রেশন বলুন, সেটা কাস্টমস বলুন, সেটা যে কোনো সেক্টরে, সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট বলুন, আমার তো মনে হয় দে আর ইভেন এনাফ কোয়ালিফাইড। এখন কোয়ালিফাইড হওয়ার পরেও কেন এই প্রবলেমটা হচ্ছে? তো একই কোয়েশ্চেনটা আমরা মনে হয় কি আমরা আসলে যথাযথভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি না, আমরা অ্যাপ্রোচ করতে পারি না। আপনি অ্যাপ্রোচের সুযোগটা যদি আপনি না বুঝেন, আপনি প্রপার ট্রেনিংটা যদি না পান, আমরা আগেও একসময় অনেকবার বলেছিলাম যে স্পেশালি এয়ারপোর্ট রিলেটেড যে মানুষগুলি কাজ করে থাকে, অনেকগুলি 18 ডিপার্টমেন্টস আর মোর দেন ইভেন দো, এত ডিপার্টমেন্ট লোকজন যখন কাজ করে, এই মানুষগুলিকে যদি ওয়েল ট্রেন করা হয়,
তাদেরকে যদি সেভাবে বোঝানো হয়, ট্রেন আপ করেছে, আপনি সার্ভিসটা দিতে পারেন, তো ডেফিনেটলি আমরা কেন সেখান থেকে বঞ্চিত হব? এখন যদি আপনি দেখা যায় পলিটিক্যালি অথবা যে কোনোভাবে, আপনি ধরুন দিনাজপুর থেকে, মহেশখালী থেকে একটা পুলিশ অফিসারকে নিয়ে এসে রাতারাতির মধ্যে আপনি ঢাকা ইমিগ্রেশন পুলিশ নিয়োগ করবেন। আপনি যখন কোনো একটা কর্মকর্তা কাস্টমসের কোনো একটা লোককে চিটং থেকে উঠিয়ে এনে পরের দিন ঢাকা এয়ারপোর্টে দিয়ে দেবেন, সে তো এই ব্যাপারটা অতটা ওইভাবে সে ইউজ টু না, সে বুঝবেও না। তার বোঝার যে ব্যাপারটা মিনস, এখানে যে ইনফ্লুয়েন্সের কথাটা আমি বলতে চাইলাম আপনাকে, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে, পার্সোনাল ইনফ্লুয়েন্স হতে পারে। এগুলি থেকে কাটিয়ে উঠে যদি আমরা একটা প্রপার ট্রেন আপ করে, প্রপার সিস্টেম মেনটেন করে যদি অ্যাপয়েন্টমেন্টগুলি করা হয়, আমার মনে হয় ডেফিনেটলি এটা চেঞ্জ হবে। এখন আমরা কারো নন কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেনটা করছি না। আমরা অনেক সময় বলে থাকি লাইক সে ব্লু কালার পিপল, লেবার্স। আরে ভাই, লেবার্স তো লেবার থেকে আপনি ভালো আশা করেন কেন? আপনি যে শিক্ষিত মানুষটা, হোয়াইট কালার পিপল, এডুকেটেড, যাকে আমি পে করি, আমারটাকে আপনি চলেন, তো আপনি কেন আমাকে এই সার্ভিসটুকু দিচ্ছেন না? আপনি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তো আমরা সুও করতে পারি না রে ভাই। আমি যদি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই, সে হুএভার, সেটা আই এম নট মেনশনিং এনি পার্টিকুলার পার্টিস, যে থাকুক না কেন, আপনি তো কারো বিরুদ্ধে, মানে কারো ন্যায় কথা বলবেন তো নিশ্চয় কারো বিপক্ষে যাবে। সো ইউল বি সাফার, ইউল বি ইন ট্রাভেল। এখন ধরুন ঢাকা এয়ারপোর্টে, জাস্ট ফর ইউর ইনফরমেশন, এভরি সার্ভিস ইটস এ পেইড সার্ভিস। আমরা যারা এয়ারপোর্ট ক্রস করে থাকি প্রত্যেকটা, লাইক আপনি কাস্টমস, ইউ আর পেইং, আপনি ধরুন ইমিগ্রেশন, ইউ আর পেইং, ইচ এন্ড এভরি সিঙ্গেল মানি আমাদের প্রবাসীরাই পে করে থাকে। আমাদের থেকে আমরা যখন টিকিট কাটি, সেখান থেকে প্রচুর একটা অঙ্ক, এবং সেটা অনেক লম্বা ব্যাখ্যা আছে এটার, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদেরকে সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে। সো নাথিং ইজ ফ্রি। ইফ নাথিং ইজ ফ্রি, দেন আই হ্যাভ ফুল রাইট টু আস্ক ইউ দ্য কোয়েশ্চেনস, যে ভাই আপনি আমাকে এটা করছেন না কেন? এখন আমরা আমাদের পূর্ববর্তী সময় কি দেখেছিলাম, আমাদের কয়েকজন ভাই যখন এটা প্রতিবাদ করেছে, এবং লম্বা সময় আগে দেখবেন ইংল্যান্ডে একটা ভাইকে মেরে ফেলা হয়েছে ঢাকা এয়ারপোর্টে, কিছুই নয়, কিছু লোককে হেনস্থ করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে? আপনি সংঘবদ্ধভাবে যখন ইন্ডিভিজুয়ালের উপর আক্রমণ করবেন, আমার উপর, আমি তো প্রবাসী, আমার তো কেউ নেই, সো আল বি অ্যালোন। এখন যখন আমি প্রতিবাদ করব, আমার অনেকগুলি ভাই হয়তো স্কিপ করে চলে যায়, কিন্তু যাদের এগেনস্ট আমি এটা বলতে চাইলাম, ওরা তো ইউনাইটেড। সো ওরা আমাকে এটার জন্য কি করে, হোয়াট এভার দে ক্যান, সো ওরা ইনিশিয়ালি করছে। দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে দিস ইজ ফার্স্ট টাইম যে আমাদের গভর্নমেন্ট অ্যাকনোলেজ করেছে যে $30 বিলিয়ন প্রবাসীরা পাঠিয়েছে। ক্যান ইউ ইমাজিন $30 বিলিয়ন উইথ এ লিগেল চ্যানেল? ইলিগাল চ্যানেল সহ মিলে ইট কুড বি লাইক মোর দেন 45 to 50 বিলিয়নস। 50 বিলিয়ন সরকারের লাস্ট 10 মান্থ যদি আমরা প্রত্যেকটি স্টেটমেন্ট দেখি, আপনি দেখবেন ফাইন্যান্স মিনিস্টার অর রিলেটেড টু এনি কনসার্ন অথরিটি কি বলেছেন। আমি সে কথাটাই বলার বারবার চেষ্টা করছি যে মানে এই যে আপনাদের পাঠানো টাকাতেই তো আমরা এরকম বড়াই করছি, কিন্তু আপনাদেরকে সম্মানটাও যে মান কেন দিচ্ছি না, সে জায়গাটা আমি আরেকটু আসবো। প্রশিক্ষণের কথা বলেছেন, সেটাও নিয়ে আমি আসবো। এবং যারা চোরাচালান করে, যারা প্রায়শই ওই বিদেশে যায় কিছু মোবাইল নিয়ে আসার জন্য, স্বর্ণ নিয়ে আসার জন্য, সেগুলো তো সিলেক্টেড, তাদেরকে চেনে কিন্তু কাস্টমস অফিসাররা, দেখবেন তাদেরকে ধরবে না। হয়রানি করবে কাকে? শেখ মোস্তাককে, হাবিবুর রহমানকে। আপনাকে হয়তো করবে না, কারণ আপনার নামের সামনে একটা সিআইপি আছে, সে কারণে আপনি হয়তো ছাড়া পেয়ে যাবেন, কিন্তু বাকি ওই যে দুজন, তারা কিন্তু পাবেন না। এই মানসিকতা কেন? আমি এই জায়গাটা আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ একবার, সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। এবারে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির কয়েকটি কারণ এবং প্রতিকারের উপায় জানানো যাক। অনেক সময় প্রবাসীদের লাগেজ অযথা খোলা হয় এবং তাদের জিনিসপত্র তন্ন তন্ন করে দেখা হয়, যা তাদের জন্য অপমানজনক। কিছু ক্ষেত্রে বিমানবন্দরের কর্মচারী বা কর্মকর্তারা প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করেন। কিছু কর্মচারী প্রবাসীদের কাছ থেকে ঘুষ দাবি করে, যা তাদের জন্য বড় একটি সমস্যা। অনেক সময় কাস্টমস কর্মকর্তারা প্রবাসীদের জিনিসপত্রের উপর অতিরিক্ত নজরদারি করে, যা তাদের জন্য সময় সাপেক্ষ এবং বিরক্তিকর বটে। কাস্টমসের হয়রানির পাশাপাশি আরেক বিরক্তিকর কাণ্ড লাগেজ থেকে মালামাল চুরি। প্রায়শই প্রবাসীরা লাগেজ হাতে পেয়ে দেখেন ভেতরে তছনছ, লাগেজ কেটে চুরি করে নেওয়া হয়েছে ভেতরের সব দামি পণ্য। প্রবাসীদের হয়রানি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা উচিত। তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। বিমানবন্দরের কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে তারা প্রবাসীদের সাথে সম্মানজনক আচরণ করেন।
যারা প্রবাসীদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রবাসীদের জন্য চেকিং প্রক্রিয়া সহজ করা উচিত যাতে তাদের হয়রানি কম হয়। এই যে কয়েকটা বিষয় তো জানলাম আমরা, এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আবারও অতিথির সঙ্গে যুক্ত হচ্ছে। অতিথি হিসেবে যুক্ত আছেন সৌদি আরবের কেন্দ্রীয় পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, আছেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আছেন আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি। স্বাগত তিনজনকে আরও একবার। হাবিবুর রহমান, যে কথাগুলো বলছিলাম আসলে সে জায়গাটায় মানে টার্গেট তো হয়, টার্গেট করেই আসলে আপনাদেরকে এরকম একটু লাগেজ বেশি হলে বা ভিতরে কিছু পাওয়া গেলে, ভাই স্ক্যানিং আছে, এয়ারপোর্টে স্ক্যানিং আছে, গোয়েন্দা তথ্য আছে, কাস্টমসের গোয়েন্দার লোকজন আছে, সব জায়গাতে আছে। তাহলে কেন প্রত্যেকের লাগেজ খুলে খুলে এরকম চেক করতে হবে? সেটার জন্য আপনারা কি সচেতন? লাগেজ রুল সম্পর্কে আপনারা জানেন? হাবিবুর রহমান। জি, যেমনটা বলছিলেন, আসলে আমরা যারা মোটামুটি পড়াশোনা জানি, শিক্ষিত, আমরা এই সংক্রান্ত যতটুকু সম্ভব আমরা অবগত। কিন্তু যারা নাকি এখানে প্রবাসী আছে, আমি মনে করি 80% লোকই এই ব্যাপারটাই খুবই অনভিজ্ঞ, তারা ব্যাপারটা জানে না। তথাপিও এই সুযোগটাই আমি মনে করি আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ বা কাস্টমস কর্তৃপক্ষ তারা নিয়ে থাকে। আসলে এখান থেকে দেখা গেছে যে আমরা আমাদের পরিবারের জন্য তারা যে দাবিটা করে, আমিও নিজেও এটার ভুক্তভোগী। যে কোনো একটা জিনিস আমরা যদি 2-3 কেজি নেই, চকলেটই 2-3 কেজি নিলাম, এটাকে তারা বলে হ্যাঁ স্বাভাবিক। যদি সেই জিনিসটাই হয়ে যায় 5-6 কেজি বা 8-10 কেজি, তখন এটা তারা সাব্যস্ত করতে চেষ্টা করে এটা আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা আমাদের কর্মস্থল থেকে নিয়ে আসছি। এই জিনিসটা তারা নানান অজুহাতে, কিছু ঘুষ আদায় করার জন্য বা কিছু টাকা যেন আমাদের কাছ থেকে নিতে পারে, একটা তারা তাদের একটা অপপ্রচেষ্টা চালিয়ে থাকে। এবং আমি নিজেও বেশ কয়েকবার এটা আমি প্রত্যক্ষভাবে আমি এটা উপলব্ধি করেছি। তো এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ আমরা যখন 40-50 কেজি যে কোনো এয়ারলাইন্স থেকে আমরা একটা ফেসিলিটিস পাই, আমরা স্বাভাবিক ক্ষেত্রে আমাদের পরিবার পরিজনের জন্য কিছু খাবার দাবার, কিছু কসমেটিক্স, কিছু পারফিউম, কিছু কাপড় চোপড় আমরা নিতে চেষ্টা করব। এই জিনিসটাই যখন একটা জিনিস একটু বেশি হয়ে যায়, তারা এটা নানান তখনই ধরার চেষ্টা করে। শেখ মুস্তাক আহমেদ, নিশ্চয়ই আপনারও এরকম অভিজ্ঞতা আছে। শেখ মুস্তাক আহমেদের কাছে যাই, আপনার কাছ থেকে শুনি। আপনারও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা হয়েছে অনেক। হ্যাঁ, আমি আসলে এই কথাটি বলতে চাই যে আমরা আসলে যারা এই প্রবাসে আছি তারা বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করছি। আমাদের যে নলেজটা কি আনবো বা না আনবো, এগুলা অভিজ্ঞতাটা যদিও কম, কিন্তু এই যে যখন আমরা টিকিট কাটতে যাই তখন ওনারা বলে দেন, তো আমরা অনেক সময় সচেতনতার কাজ করি। কিন্তু এই কিছু লোক এই যে আবার ঘুরে ফিরে আসতে হয় যে এয়ারপোর্টে আমরা আমাদের এই বিগত দিনে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমাদের এই আপনার প্রতিবেদনও দেখতে পারলাম যে এদের অভিজ্ঞতার কথা, যে এয়ারপোর্টে যারা কাজ করেন ওনারা কিন্তু জানেন যে কে চোরা কারবারি, কে ব্যবসায়ী। বা আমরা তো আসলে ওই প্রতিদিন আসি না, বা 1-2 দিন 5 দিন 15 দিন পর পর আর দেশে আসি না। আমরা আসি 2 বছর 1 বছর অথবা 6 মাস পরে। আমরা যারা ব্যবসা করি এরা হয়তো বা 6 মাস পর পর আসেন। আর যারা ওই এই সংক্রান্ত বিষয়গুলো জড়িত ওনারা ভালোগত অবগত। কিন্তু আমি এই যে হয়রানির কথা যেটা বলতেছিলাম, ওনারা নিয়ে এসে এই যে মনে করেন আমি ভাই যেটা বললেন, একটু বেশি নিয়ে আসলেই ওনারা চার্জ করার চেষ্টা করেন। তো আমি বলবো যে এইসব গুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি যখন 50 কিলো আমি পাবো, এটা আমার 50 কিলো আমি পাবো, আমার এটা অধিকার। এখান থেকে আমার একটু কম বেশি জিনিসপত্র গুলা হতেই পারে। তো এইসব গুলা ওনারা যদি আমাদের সাথে ওই কনসাল্ট করেন বা ভালো ব্যবহার করেন, তাহলে আমরা মনে করি যে না ঠিক আছে, ওকে
আমরা আমাদের মতো করে মূল্যায়ন পাচ্ছি। জি, সে জায়গাটা ওই যে মোস্তাক আহমেদ যেটা বললেন, আমি ইউসুফ শরীফ ভূঁইয়া ওই যে যেই কথাটা মোস্তাক আহমেদ বললেন যে ভালো ব্যবহার, পাশাপাশি হচ্ছে ওই যে ওনারা পরিবারের জন্য কিছু নিয়ে আসছেন, আপনারাও নিয়ে আসছেন, কিন্তু কে ব্যবসায়ী সেটা জানে। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, আমার সঙ্গে এক জায়গা থেকে ফ্লাই করেছেন একজন ভদ্রমহিলা, আমি জানি তিনি অনলাইনে এখানে কাপড় বিক্রি করেন, 5টা লাগেজ নিয়ে আসছেন, তাকে কিন্তু চেক করে নাই। অথচ আমাদের সঙ্গেই ফ্যামিলি একটা ছিল, 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, তাদের সব কিছু খুলে তছনছ করে ফেলা হয়েছে। এই আচরণ থেকে বেরিয়ে আসবো কিভাবে আমরা? ধন্যবাদ জুয়েল ভাই। আপনি যে ব্যাপারটাকে নোটিস করেছেন, সো বিং ইউর জার্নালিস্ট, আপনার অবজারভেশনটা যদি এটা হয়ে থাকে, আর যারা রেগুলার এই জবটার মধ্যে আছে, ডেফিনেটলি তাদের অবজারভেশনটা তাদের সবকিছু আমাদের চেয়ে বেশি, তারা জানে অ্যাকচুয়ালি। এখন প্রশ্ন যে জানার পরেও যখন কোনো কিছু চেঞ্জ না হয়, তাহলে করণীয়টা কি? তো এটা হয় কি, ওই যে আমরা যেটা আগে বলেছিলাম যে এটার জন্য একটা প্রপার ট্রেনিং, সেলফ মোটিভেশনস, ডেডিকেশনস অ্যান্ড অ্যাজ ওয়েল এজ এটাকে কঠোর নজরদারি যেটাকে বলে, মানে সরকারি কনসার্ন অথরিটি থেকে এটাকে অসম্ভব রকমভাবে যদি নজরদারিতে রাখা হয়, হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। এখন দেখুন, আপনি আপনি নিজে আপনার একটা অভিজ্ঞতার একটা পার্ট তুলে ধরলেন যে আপনি দেখেছেন এটা। আমরা তো জানি রে ভাই, আমরা কখনো কোনো প্রবাসী, দেখুন আমাদের আনফর্চুনেটলি ইস্যুটা হচ্ছে কি, প্রবাসীদের আসলে প্রপার কোনো অর্গানাইজেশন নেই। প্রবাসীরা এত বেশি আছে বাইরে, কিন্তু 2-4টা অর্গানাইজেশন থাকলেও হয় কি, তারা যখন গভর্নমেন্টের কাছাকাছি চলে যায় তখন তারা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা তখন প্রবাসীদের এই ব্যাপারগুলি নোটিস করে না। আদারওয়াইজ যেটা হতে পারতো, ধরুন আমরা এটাকে নিয়ে একটা ধরুন প্রপারলি কাজ করা যেতে পারতো, গভর্নমেন্টকে প্রেশারাইজ করা যেতে পারতো, এবং প্রপারলি এটার কোনো একটা সলিউশনে যাওয়া যেতে পারতো। এখন দেখুন, আমরা যখন ইন্ডিভিজুয়ালি কথা বলবো, ইন্ডিভিজুয়ালি কথার একটাই জিনিস রে ভাই, আমাদের রিকোয়েস্টটা থাকলো এই মানুষগুলিকে চেঞ্জ করা হোক, এই মানুষগুলিকে প্রপারলি ট্রেন আপ করা হোক, এই মানুষগুলি যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে অ্যাটলিস্ট স্বচ্ছতার ভিত্তিতে। এখন ওই যে সবচেয়ে মজার ব্যাপার কি, ইউসুফ শরীফ, আমি যখন আপনার সাথে কথা বলি না, তখন আপনি বলেছিলেন সরকারের তরফ থেকে যদি কেউ থাকে তাহলে ভালো হয়। আমি অসংখ্য জনকে ফোন করেছি, কাস্টমস থেকে শুরু করে সব জায়গায়, একটা লোকও রাজি হয় না কথা বলতে। মানে তাহলে মানে এই সমস্যার সমাধান করবে কে? করবে এটাকে এক্স্যাক্টলি। তাহলে মজুমদার ভাই, আমি তাহলে কোয়েশ্চেনটা আপনাকে এরকম বলি, আমরা ওই যে বললাম যদি আমরা ইউনাইটেড থাকতাম, আমরা তো প্রেশারাইজ করতে পারতাম যে ভাই, যে আগামীতে তাহলে আপনি এভিয়েশন মিনিস্টার একজন প্রবাসীদের থেকেই নেন, আপনি কোনো প্রবাসী লিডারকে নেওয়ার দরকার নেই, জাস্ট গেট সামওয়ান হু ইজ হ্যাভিং দ্য নলেজ, এবং এই প্রবলেমগুলি যারা সলভ করতে পারবে, ইজ নট এ প্রবলেম। দেখুন, আমি লাস্ট উইকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাহেবকে বললাম যে মাই ডিয়ার, এই প্রবলেমগুলি আই ক্যান সলভ উইদিন এ উইক, এবং আমার সলভ করার দরকার না, আই ক্যান গিভ দ্য সাজেশন, আই হ্যাভ অল দোজ থিংস। আপনি এটা করলে এই প্রবলেমটা আসবে, এটা করলে এটা সমাধানটা হবে। হি সেড আর ইউ শিওর? আই সেড হোয়াই ইউ আস্কিং মি? আই এম শিওর। আমরা স্টাডি করেছি, এটা স্টাডি করে আপনাকে এটা দিচ্ছি, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে ইট ইজ ফাইন, ইট ইজ আপ টু দ্যাট। এরপরে এটা আর কেউ ফলো আপ করবে না, এটা কেউ পড়বেও না। ধরুন এখন ধরুন আমরা শুধুমাত্র প্রবাসীরা যে লিমিটেড কিছু ডিমান্ড, এই যে আপনি বললেন প্রবাসীদেরকে হেনস্থ করা চেয়ার পরে, ইজ ইট এ বিগ ডিল? It's not a big deal. After 1 week, believe me, if someone is ready to face this problem, এবং যদি সে চ্যালেঞ্জ করে, এক উইক না, একদিনের সমস্যা, একদিনের মধ্যে সমাধান করা সম্ভব যদি আন্তরিকতা থাকে, যদি আন্তরিকতা থাকে। হ্যাঁ, রাইট। এই আন্তরিকতা, একদিনের প্রবলেমটা কেন আমরা 53 ইয়ার্স ক্যারি করব? আমরা কেন ইমিগ্রেশনের অফিসারদের থেকে এই প্রবলেমগুলি ফেস করব, কাস্টমস থেকে করব, তারপরে কনসার্ন সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে করব? আপনি একটা মানুষকে দেখুন, আমি আমার একটা অভিজ্ঞতাটা বলি, ওইটাই সমস্যা ইউসুফ শরীফ, আপনার সমস্যাটা ওইটাই। সেটা হচ্ছে যে এই যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে টুপাইস কামাবো কি করে, এক্সট্রা মানি আসবে কি করে? মানে এই যে অভিযোগগুলো তো এভাবেই প্রমাণিত হয়। আমি এটা নিয়ে আর একটু কথা বলবো, একটা বিরতি হয়েছে, আবার সময় হয়েছে, বিরতি নিয়ে আসি, আবার কথা বলছি আপনাদের সঙ্গে। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ মোস্তাক আহমেদ, মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোহাম্মদ ইউসুফ শরীফ, সিআইপি। তিনজনকে আবারও স্বাগত। শেখ মোস্তাক আহমেদ, ওই যে সমস্যার সমাধান, আপনি বললেন যে আপনারা সবাই লেবার হিসেবে, আসলে মধ্যপ্রাচ্যের সবারই মোটামুটি লেবার হিসেবে ভিসা হয়, পরে আপনারা গিয়ে নিজেদের মতো করে ব্যবসা করেন, নিজেরা বড় হন, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে আমার মনে হয় কি, এখন একটা সামাজিকভাবে, যেটি ইউসুফ শরীফ বললেন যে একটা সাংগঠনিক, ঠিক না, আপনারা দল করেন সেগুলো অন্য জিনিস, আমরা বাংলাদেশি এই জায়গায় একত্র হয়ে সবার হওয়া উচিত কি জানেন? সবাই
একটা মোবাইল বা কোনো একটা গোপন ক্যামেরা নিয়ে এখানে আসবেন, আপনাদের সঙ্গে যেই আচরণটুকু করা হয় আপনারা ফেসবুক, ইউটিউব যেখানেই হোক ভাইরাল করেন, আমাদেরকে দেন, আমরা প্রচার করব। মানুষের মুখোশগুলো উন্মোচিত হওয়া উচিত। কি বলেন শেখ মুস্তাক আহমেদ? জি, অবশ্যই আমরাও চাই যে এই যে বিষয়গুলো যেটা বলেন, বিশেষ করে আমাদের প্রবাসে আমি এখন উপলব্ধি যেটা করতে পারতেছি আমরা, যে আমি শুধু একটু সময় নিতে চাই। আমি প্রবাসে বিষয় দিয়েছিলাম, লেবার বিষয়। তারপরে এখানে গিয়ে আমি ইলেকট্রিশিয়ান ভিসা লাগিয়েছি। তারপরে এখন বর্তমানে আমি কিন্তু সৌদি প্রবাসী একজন ইনভেস্টার। আমি সৌদিতে ইনভেস্টার হয়েছি, আমার নিজের ব্যবসা আছে, আমার সাথে অনেক বাংলাদেশিরা কাজ করেন এবং বাহিরের অনেক ফরেনাররাও আমার সঙ্গে কাজ করেন। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গায় যে আমরা প্রবাসী থেকে দেশের জন্য এবং দেশকে ভালো রাখার জন্য এত ক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু দেশ আমাদেরকে কি দিচ্ছে? আমার মনে হইতেছে যে আমরা এক জায়গায় মাইর খেয়ে যাচ্ছি প্রবাসীরা। আমরা ইউনাইটেড না, আমরা ঐক্যবদ্ধ না। আমরা এই দেশ, আমরা যেভাবে আমাদের ফ্যামিলি নিয়ে ভাবি, আমাদের এই এক ভাই বিপদে পড়লে ওই ভাইয়ের পাশে দাঁড়ানোটা নিয়ে আমরা খুব কম চিন্তা করি। তো আমাদের দরকার হলো ঐক্যবদ্ধ থাকা। বিশেষ করে আগামী এখন ডক্টর ইউনূস স্যার সরকার আছেন, সমন্বয়ক সরকার আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিবেন। তারপরে আমরা চাচ্ছি প্রবাসীদের কথা বলার জন্য পার্লামেন্টে, বিশেষ করে পার্লামেন্টে কথা বলার জন্য, প্রবাসীদের সুখ দুঃখের জন্য এই যে বিষয়গুলা এই পার্লামেন্টে বিল উত্থাপন করে আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য আমাদের প্রতিনিধিত্ব দরকার। তাই আমরা চাবো এই যে এই যে নির্বাচন হবে আগামীতে, আমরা প্রবাসীরা, বিশেষ করে আমি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য যদি ধরি, আমার সৌদি আরবে প্রায় 30 লক্ষ বাংলাদেশি প্রবাসী আছে আমরা, আর মধ্যপ্রাচ্য সহ প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিরা আছি। আমাদের এই যে একটা অধিকার, ভোটের অধিকার প্রয়োগ আমরা করতে চাই। আজকের এই প্রোগ্রাম থেকে, আপনার প্রোগ্রাম থেকে এই ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই যে দাবি করছেন। অবশ্যই অবশ্যই হাবিবুর রহমান, সেই জায়গাটা আমি একটু, যেহেতু এয়ারপোর্টে হয়রানি জায়গাটায় আছি, হয়রানিটা মুক্ত করার জন্য সবাইকে ইউনাইটেড হওয়া দরকার। আপনারা ব্রাহ্মণবাড়িয়া সমিতি করেন, কেউ বিএনপি করে, কেউ কসবা সমিতি করে, কেউ কুমিল্লা সমিতি করে। এইসব সমিতি বাদ দিয়ে বাংলাদেশি, আমরা বাংলাদেশি, এরকম একটা সংগঠন করে এগুলোর প্রতিবাদ জানাতে হবে, না হলে সমাধান হবে বলে আমার মনে হয় না। হাবিবুর রহমান, আপনি কি বলেন? তারপর একটা সময় হবে বলতে আমরা চাচ্ছিলাম যে যদি আমাদের মানে মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে 2 জন পার্লামেন্ট মেম্বার যদি আমরা দিতে পারতাম। বুঝতে পেরেছি। জি, হাবিবুর রহমান বলবেন। জি, অবশ্যই আপনি যেটি বলছেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদেরকে এখন সেভাবেই সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং জোরালো ভাবে আমাদের দাবিগুলো এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মাননীয় সরকারের কাছে আমাদের দাবিগুলো আমাদের পেশ করতে হবে। সেই সাথে আমি আরো 2-1টি দাবি এখানে জুড়ে দিতে চাই। সেটি হচ্ছে, আমাদের প্রবাসীরা যখন এখানে বিভিন্ন কাজ করতে যে দুর্ঘটনায় পতিত হয়ে অনেক সময় মৃত্যুবরণ করতে হয়, অনেকে আবার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করতে হয়। তো এইসব যিনারা বিপদগ্রস্ত হন বা মৃত্যুবরণ করে থাকেন, তিনাদের লাশ প্রেরণের জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা যেহেতু একটি সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নিয়োজিত আছি, তো অনেক সময় আমরা এই ব্যাপারগুলো ফেস করি। তো আমি জোরালোভাবে আবেদন করব, আমাদের প্রবাসী কেউ যদি আমরা মারা যাই, সেক্ষেত্রে যেন এটা সরকারিভাবে বিনা খরচে দেশে পাঠানোর এটা নিয়ে আসলে আলাদাভাবে কথা বলতে হবে। এটা বোধহয় একটা নিয়মও আছে, এটা করাও হয়, কিন্তু যে হয়রানিটা হয় বেশি সে জায়গায়, হ্যাঁ ঠিক আছে। এটা আমরা এখন যেহেতু আজকে বিমানবন্দরে হয়রানিটা নিয়েই বেশি কথা বলছি, সেই জায়গাটায় ফোকাস করতে চাই। মোহাম্মদ ইউসুফ শরীফ, আপনি যেই দেশটিতে বসবাস করেন, আমার ধারণা 200-র বেশি বাংলাদেশি সংগঠন আছে, ইভেন বাংলাদেশ সমিতিও আছে, বাংলাদেশ কমিউনিটিও আছে, এবং সেটা আবার আবুধাবিতে আছে, দুবাইতে আছে, আজমানে আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশি হতে পারলাম না কেন ভাই? বাংলাদেশি হতে পারলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আমরা সবাই প্রবাসী বাংলাদেশি, এবং প্রবাসী বাংলাদেশের যে 1.5 কোটি বাংলাদেশি যেটা বলছেন মুস্তাক আহমেদ, তারা যদি একটা আমব্রেলার মধ্যে আসতে পারতেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত।
রাইট, ঠিক বলেছেন আপনি একেবারে অ্যাবসলিউটলি, যে আমরা কেন বাংলাদেশি হতে পারলাম না। আমাদের আইডেন্টিটি হওয়া উচিত ছিল যে আমরা প্রবাসী বাংলাদেশি, দ্যাটস ইট, এটাই আমাদের আইডেন্টিটি। কিন্তু ইট ইজ ভেরি আনফর্চুনেট। তো এটা মূলত হয়েছে কি, এখানে মূল ভূমিকাটা যারা রাখেন পলিটিশিয়ানরা, আমাদের বাংলাদেশের বৃহত্তর পার্টিগুলি, যারা পলিটিক্স করতে গিয়ে বিভিন্নভাবে আম, প্রবাসীও তারা পার্টি করেন, এবং এটা করতে গিয়ে ওনাদের পার্টির মধ্যে কিন্তু একাধিক ভাগ তৈরি হয়। এই যে ভাগাভাগির যে ব্যাপারটা একই দলের মধ্যে কিংবা অনেকগুলি দলের মধ্যে, তো এই প্রভাবটা কিন্তু জাতীয়ভাবে পড়ে। অর্থাৎ আপনি যখন এই আমরা প্রবাসী করতে যাই তখন এটার মধ্যে এই প্রভাবটা চলে আসে। কারণ আপনি যখনই আমরা প্রবাসী বা ইউনাইটেড বাংলাদেশিদের নিয়ে কোনো কিছু করতে যাবেন, অফকোর্স তখন তো আপনাকে সবাইকে কল করতে হবে, আর সবাইকে যখন আসবেন ওই যে ইনফ্লুয়েন্সটা ওখান থেকে যায়। আই এম সরি টু সে, অ্যাকচুয়ালি দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং, এবং এই কারণে কিন্তু আমরা ইউনাইটেড হতে পারছি না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা যতটুকু হতে পারি সেখানেও আবার প্রবলেমটা হলো কোথায়, আমাদের মধ্যে আপনি আবুধাবি, দুবাই, হোয়ারএভার দ্য এমিরেটস, কাতার, কুয়েত, দোহা, ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে বলুন না কেন, আমাদের বিটার এক্সপিরিয়েন্স আছে। আমরা পৃথিবীর অনেক দেশের অনেকের সাথে কথা বলে দেখেছি, যারা একবার না এই পজিশনগুলিতে চলে যায়, আপনি কাউকে একজনকে বলেছেন যে ভাই ইউ টু বি জাস্ট ইউ ট্রাই টু প্রিসাইড, আর আপনাকে দিয়ে আমরা এটা করতে চাই, দেন হি ইজ ট্রাইং টু বি কন্টিনিউ 20 ইয়ার্স। মানে আমরা বলি কি, উনি একজনই কন্টিনিউ 20 ইয়ার্স করে থাকে। তো এরকম কিছু আমরা এমবেসির কিছু এখানে রোল প্লে করার কথা থাকে, সোশ্যাল কমিউনিটির কিছু ব্যাপার থাকে, সোশ্যাল লিডারদের কিছু ব্যাপার থাকে, সব মিলে আসলে ব্যাপারটা হয়েছে কি একেবারে হচপচ। এখন সামগ্রিকভাবে যদি বলতে হয়, এই হচপচের জন্য আমাদের নিজেদেরকেই সেলফ মোটিভেশন লাগবে। আমাকেই বুঝতে হবে যে আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার এখানে ভূমিকা কি হওয়া উচিত। এখন এই যে আমরা প্রত্যেকে যদি নিজেদেরকে একটু পরিবর্তনটা করতে পারি, ইয়েস, এটা ইট কুড বি চেঞ্জ, একটা পার্ট চেঞ্জ হতে পারে। আর বিসাইড দ্যাট, গভর্নমেন্ট তার প্রত্যেকটা প্রোগ্রাম থেকে, এমবেসি থেকে বলুন, সেটা বাংলাদেশের কাস্টমস থেকে বলুন, এয়ারপোর্ট থেকে বলুন, সিভিল এভিয়েশন, অল দ্য টোটাল থ্রু গভর্নমেন্টস। সো ইচ অ্যান্ড এভরিবডি শুড ট্রাই। বাট অভিমানের জায়গাটা কোথায়, আপনি যখন এক জায়গায় হোস্ট করবেন, আমার তো মনে হয় জুয়েল ভাই, আই এম সরি, আই এম হ্যাপি টু টেলিং ইউ দ্যাট, যে আপনারা টিভি চ্যানেল, আই এম টেলিং ইউ পার্টিকুলারলি ইউ, যে আপনারা প্রবাসীদের প্রবলেমগুলি নিয়ে যে কথাটা বলছেন, সো আপনি বলছেন তো আপনি অন বিহাফ অফ লাইক ভাই যদি 1 crore পিপলকে আপনি রিপ্রেজেন্ট করছেন, যে কাজটা আমাদের সরকারের করা উচিত, যে কাজটা আমাদের প্রবাসীদের পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যারা তাদের করা উচিত, সেটা না করে আপনারাই করছেন। সো উই শুড বি গ্রেটফুল টু ইউ গাইস। এই টিভি চ্যানেলগুলি আপনারা যেটা করছেন, ইট ইজ লট ফর প্রবাসী, ইট ইজ ইউজ ফর আস। আপনি এটা স্পেস দিয়েছেন আমাদের কথা বলার জন্য, বিভিন্ন লোকজনকে বিভিন্ন সময় ডাকেন, এদের অপিনিয়নগুলি জানেন, গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেট করেন, কোঅপারেট করেন। সো হোয়াট টু বি, আই মিন, এটা তো গভর্নমেন্ট পার্ট থেকে যদি হতে পারতো, তাহলে ব্যাপারটা কি হতো। এখন আপনি ইন্ডিভিজুয়াল একটা বডি এটা চিন্তা করছেন, সো থিঙ্ক অ্যাবাউট দ্যাম। তারা যদি এভাবে ভাবতো যে নো, আই উইল ট্রাই টু সলভ অল দিস ইস্যু, সো আমি এভাবে এটাকে করবো, কিন্তু নোবডি ইজ ডুইং। আপনি তার অ্যান্সারটা করেছিলেন যে প্রবলেম সলভ হয়ে গেলে তো আর কিছু থাকলো না। নো, লেট মি টেল ইউ ওয়ান, একটা লিডারের একটা opinion. Dubai leader now, he's তাকে বলা হয়েছে শেখ মোহাম্মদ বিন মাকতুম। অ্যাকচুয়ালি আমি নাম বাইরে নিয়ে বললাম, অনেক আগে ওনাকে একবার জার্নালিস্টটা প্রশ্ন করেছিল যে ভাই তুমি এত ডেভেলপমেন্ট করছো, when you are going to stop your development? তুমি হাসলেন, হেসে বললেন যে no, I'm not going to stop it, it's a continuous process. Why should I stop development? ডেভেলপমেন্ট যদি আমি স্টপ করে ফেলি, এটা তো এন্ড হয়ে যাবে। সো আমি আজকে এটা বানালাম, 20 বছর পরে চেঞ্জ করে আরেকটা কিছু করবো, সো আই হ্যাভ টু চেঞ্জ। So development is a continuous process. It's nothing to be stopped. So আমি যেটা ওই ভদ্রলোকের কথা বললাম, প্রবলেম সলভ হয়ে গেলে, no, problem cannot be solved actually. আমরা এই প্রবলেম সলভ হলে আরেকটাতে কনসেন্ট্রেট করব। We'll try to make more efficient day by day. আমরা তো যাচ্ছে ভালো, আগামীতে আরো ভালো করার চেষ্টা করবো। বাট আই এম সরি টু সে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আর আনফরচুনেটলি বলতে হয়, আমাদেরকে যারা লিড করেন, দোজ হু আর আওয়ার লিডার্স, যাদেরকে আমরা পলিটিক্যালি বলি, নন পলিটিক্যাল বলি, ইভেন দো ইন্টারিম, হোয়াট উই হ্যাভ রিসিভ রাইট নাও উইদিন 10 months, আই কুড সে আমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। কিছুটা হয়েছে, আই এম নট সেইং নো নাথিং, বাট ইয়েস কিছুটা হয়েছে। বাট ওরাও ইচ্ছে করলে কিন্তু 1 year-এর মধ্যে অনেক কিছুকে চেঞ্জ করে দিতে পারতেন। এবং এই প্রপোজালগুলি আমরা সচিব পর্যায়ে বলেছি, আমরা ওদেরকে দিয়েছি, আমরা ওদেরকে দেখিয়েছিলাম, বাট নাথিং টু, কিছু ওরকম ভাবে প্রসিড করা হয়নি। তা আমরা প্রবাসীরা আপনাদের উপরে ধন্যবাদ পোষণ করে আমার মনে হয় যে আমরা ওই লেটস কি বলে ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের আমরা কথা বলি না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন আল্লাহর দিকে তাকিয়ে থাকা। তো সেখানে শেখ মোস্তাক আহমেদ ছোট্ট করে একটু বলবেন, আমরা কিভাবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো? আমাদের আসলে সমাধান হবে না কিছু? না, আমাদের আসলে সমাধানটা হচ্ছে, আমরাও চাই মানে দেশে পরিবর্তন হোক, বা আমাদের প্রবাসীরা যারা আছে আমাদের যে সমস্যাগুলোর সমাধান হোক।
সরকার যাতে আমাদের দিকে দৃষ্টি রাখেন, যাতে বিমানবন্দরে এসে আমরা প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হই, এবং বিশেষ করে আমরা যেগুলো দেখি যে লাকিজ কেটে চুরি হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধাদের, প্রবাসীদের জিনিসপত্র, এইগুলা যাতে আরো কঠোর ভাবে যাতে সরকার নজরদারি করে এবং আমাদের সুবিধার্থে ওনারা যাতে আরো মনোযোগী হন, এটাই বলবো। এই বাংলাদেশ সরকার যারা আছেন। হাবিবুর রহমান, আপনার কাছ থেকে ছোট করে নিই, হাবিবুর রহমানের প্রত্যাশা। জি, আমরাও চাই আমাদের এয়ারপোর্ট, আমরা যেরকম বিদেশে আসার সময় দেখি খুব সুন্দর আমাদের সাথে আচরণ করা হয় এবং খুব সুন্দর সার্ভিস স্মুথলি, সেইভাবে আমাদের বিমানবন্দর থেকেও আমরা সেটা প্রত্যাশা করি। সেই সাথে আমি আর একটা কথা রাখবো, সেটা হচ্ছে আমাদের বিমানবন্দরের নামে মাত্র একটি ওয়াইফাই ব্যবহার করার সুযোগ দেওয়া হয়ে থাকে, কিন্তু এটার কোনো কার্যকারিতা নেই। আমরা ইউজুয়ালি এটা দিয়ে কোনো বেনিফিটেড না। তো আমরা চাই বিমানবন্দরে একটি স্ট্রং ওয়াইফাই ব্যবস্থা করা হোক। সেই সাথে যেসব যাত্রীরা আমরা আমাদের বাড়িতে রিটার্ন যাচ্ছি, তাদের যাওয়ার ক্ষেত্রে রাস্তার যে নিরাপত্তাটা সেটাও বিবেচনা করা হোক। জি, হাবিবুর রহমান, বুঝতে পেরেছি। শেখ মোস্তাক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবং মোহাম্মদ ইউসুফ শরীফ, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা আসলে বারবারই বলার চেষ্টা করি, আপনাদের যত সমস্যা, যাই সমস্যা হোক, আমাদেরকে জানান। এই যে আজকে বিমানবন্দর নিয়ে কথা বললাম, এই বিমানবন্দরের সমস্যা কোনো কিছু ভেতরে যদি কোনো ছবি পান, আপনারা কোনো ভিডিও পান, আমাদেরকে পাঠান, আমরা সেটি প্রচার করব। আমাদের ঠিকানাটা আমরা বারবার দেই আপনাদেরকে, সেই ঠিকানা দিয়ে দিন। যতটুকু ভিডিও পান, আপনার কোনো সমস্যা হলে দায়িত্ব আমাদের, আমরা এটা প্রচার করব এবং সেই প্রচার করে সরকারের কাছে দাবি করব সেই সমস্যার সমাধান করার জন্য। আমাদের কাছে পাঠানোর ঠিকানা durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।